প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আখি। আখি, বয়স কত? 22। 22 বছর। আপনার সন্তানকে কোলে নিয়ে আপনি স্টুডিওতে বসে এই মুহূর্তে গল্পটা বলছেন। ওর বয়স কত? ওর বয়স 1 বছর 5 মাস। কি নাম ওর? আয়াস রহমান। আয়াস রহমান। আয়াস জি। আয়াস রহমান। ওকে। তো জন্ম জেলা কোথায় আপনার? মানে কোন সাভার। সাভারে আপনি জন্মগ্রহণ জি। করেছেন। বর্তমানে থাকছেন কোথায়? উত্তরা। উত্তরাতে। ঠিক আছে, শুরু করুন প্লিজ, যেখান থেকে বলতে ইচ্ছে করে। পুরো 22 বছরের গল্পটাই শুনতে চাই। আমার 2013 ঘটনা। আমি তখন স্কুল 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়ে? জি, ক্লাস আচ্ছা। 4-এ পড়ি। বাবা কি করতো আপনার? বাবা কিছু করতো না, দোকান ভাড়া পেতো, ওখান থেকেই সংসার চলতো। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন আপনারা? আমরা তিন ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। ওকে। আমার বাবা 2টা বিয়ে করছে। আমরা ছোট সংসারের। ছোট সংসারে। ওকে, বল। আর ভাইগুলো সব বড় সংসারের। ওকে। খুব চঞ্চল ছিলাম আমি, এর জন্য আমার লেখাপড়াটা হয়নি। এখন লেখাপড়া হয়নি, পরে বাসায় ছিলাম প্রায় অনেক দিনই। আচ্ছা। পরে একটা বিয়ের কথা আসলো। ক্লাস 4-এ থাকতেই? হ্যাঁ, ক্লাস 4 থাকতে। তখন তো বাদ দিয়ে দিয়েছি পড়াশোনা। আচ্ছা। বিয়ের কথা আসলো, ছেলে একটু প্রতিবন্ধী, পায়ের সমস্যা আছে। পরে বাবা মেনে নিল, বিয়ের ডেটও ঠিক হয়েছে কোরবানি ঈদের পরে, মানে একটু লং টাইম ডেটে দিয়ে ফেলছে। পরে দেওয়ার পরে আরেক জায়গা থেকে বিয়ের কথা আসলো, বাবা আরেকজনকে আরেক জায়গায় একটা মেয়ে দেখাতে নিয়ে যাবে। পরে বাবা চিন্তা করলো ওই জায়গায় মেয়ে না দেখে আমার মেয়েতে আসছে। ছেলে আবার সিঙ্গাপুরে থাকে, ভালো, তার ফ্যামিলি একটু ছোট ধরনের, সে একটু সিঙ্গাপুরে থাকে, ভালো টাকা ইনকাম করে। এখন তার সাথে আমার কথা বলা দিল। কথা বলো না আগে যে লোকের সাথে আমার বিয়ের কথা ছিল, আমার বাবা একটু চালাকি করে আমার ভাবিতে ধারায় ওনাকে বাদ দিয়ে দিয়েছে। আমার এঙ্গেজমেন্টের কথাও ছিল, আচ্ছা, তাকে বাদ দিয়ে দিয়েছে। তারপর যাই হোক উনি চলে গেছে। খুবই কান্নাকাটি করছে, আমাকে বিয়ে করবি। এই প্রতিবন্ধী ছেলেটা? হ্যাঁ, আমাকে বিয়ে করবি। আচ্ছা আচ্ছা। তাদের অবস্থা অনেক ভালো ছিল। আচ্ছা। এখন বাবার তো রাগ, সে ওই ছেলেকে দিয়ে বিয়ে দিবে। প্রতিবন্ধী ছেলেকে দিয়ে? না, সিঙ্গাপুরে যে ছেলেটা থাকে সেই ছেলেটা। আচ্ছা। ওই ছেলেটা দিয়ে বিয়ে দিবে। এখন ছেলেটা সবকিছু ঠিকঠাক করলো, আমার মা আবার বাবার সাথে রাগ করে চলে গেছে। মা কথা বলতো, ঠিক হয়েছে, ভালো ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে বিয়ে দেখ, কোনো সমস্যা নাই। বিয়ে হলো, হওয়ার পরে আমার বিয়ের 18 দিনের মাথায় উনি সিঙ্গাপুরে চলে যায়। আচ্ছা। এই 18 দিনে ভালো মতো ওনার সাথে আমার মেলামেশা হয় নাই। চলে যাওয়ার পরে আমি তখন আসলে অনেক কিছুই বুঝতাম না। আপনার বয়স কত তখন যখন আপনার বিয়ে হয়েছে? তখন 13 থেকে 14 বছর বয়সে? হ্যাঁ, এরকমই হবে। ওকে। পরে চলে গেছে উনি চলে যাওয়ার পরে ভালোই ওনার ফ্যামিলির সাথে আমার ভালোই, আসলে প্রথম একটা মেয়ে অন্যের ঘরে গেলে অনেক কিছুই মেন্টেল করে চলতে হয়। আসলে তখন আমি এত কিছু বুঝতাম না, তখন একটু মজার ভিতরে ছিলাম, একটু আনন্দের ভিতরে ছিলাম, কথাবার্তা চলতেছে, ছেলে তো সিঙ্গাপুরের, ভালোই হবে, একটু বাবার বাড়িতে আসা যাওয়া। পরে উনি আবার আসলো, ওনার সাথে আমার ফোনে কথাই হতো। আচ্ছা। ভিডিও কলে কথাই হতো। পরে উনি আবার আসছে, আবার গেছে, এরকম 2বার করে উনি 2 থেকে 3 মাসের টাইম নিয়ে আসতো। আচ্ছা, মানে ফার্স্ট হাজবেন্ডের সঙ্গে বয়সের ডিফারেন্স কত ছিল আপনার? ওনার বয়স 30। 30, আপনার তখন 14, মানে আপনার ডাবলেরও বেশি। হ্যাঁ। ওকে। উনি একটু কালো ছিল। ওকে। আমি তো তখন ছোট ছিলাম, তো আমি ভালোই সুন্দর ছিলাম। আসলে আমি বললাম না, আমি এত কিছু বুঝতামও না, কি করলে কি হবে, কি বললে কি হবে, না খুব স্বাভাবিক, এত কিছু বুঝতাম না। আর আমাদের ফ্যামিলিতে এরকম একটা জিনিস, আমাকে অনেক কিছুই বুঝতাম না। আমার ফ্যামিলির থেকে আমাকে অনেক কিছু বলে নাই, ভয় পেলে কি হবে, কেউ একটা কথা বলে কি উত্তর দিতে হবে, এগুলো আমাকে কখনো শেখায় না। জ্ঞানের প্রয়োজন সেগুলো কখনোই শেখানো হয় না। কখনোই না। মা কখনো বলে নাই এই ওদিকে যাবা না তুমি। আচ্ছা। নিজের এনজয় মতো সবকিছুই করতাম, নিজের মতো করে এদিকে যেতাম ওদিকে যেতাম, সবকিছু করতাম। উনি আসার পরে ভালোই সংসার করার পরে উনি আবার চলে গেছে। চলে যাওয়ার পরে একটা মেয়ে আসছে সিঙ্গাপুর থেকে। মেয়েটা ভালোই বয়স হবে, কত হবে 18, 19, 20 বয়স হবে। উনি আসার পরে আমাদের বাসায় আমার নাম জিজ্ঞেস করতেছে, আমি কে আসে বিষয়। পরে আমার শাশুড়ি বললো ও তো সোহেলের ওয়াইফ। পরে বলতেছে ও সোহেলের ওয়াইফ, এ নিয়ে একটু মানে ওনার দিয়ে দেখলাম উনি একটু মন খারাপ করছে। পরে জিজ্ঞেস করলাম কে আপনি? মা বলতেছে আমাদের বাসায় ছিল মেয়েটা, আগে ছিল, আমরা অনেক যত্ন করছি, মেয়েটার কেউ ছিল না, আমাদের বাসায় ছিল, আমাকে ফুপি বলে ডাকে।
ফুপি বলে ডাকে। আমি সোহেলকে ফোন দিছি, আমাদের বাসায় একটা মেয়ে আসছে, মেয়েটা কে? বলে মেয়েটা তো এরকম এরকম আমার সাথে ছিল, আমার সাথে ভালো সম্পর্ক, এই সেই। আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে, মেয়েটা আমার বাসায় কেন আসছে? তুমি বিবাহিত, এটা জেনেও কেন আসছে? না আসতে পারতো। ওর মেয়েটাকে ফোন দিলাম, আপনি আমার সাথে দেখা করেন, কোথায় আসবেন, ক্যাশ। আর এর ভিতরে ও আমাকে অনেক কথাই বলে ফেলছে, ওর পার্সোনাল যে কথাগুলো আমাকে বলে ফেলছে। মেয়েটার সাথে মেয়েটা দেখা করবে না, কিছু ও মানা করে দিছে, দেখা করো না, দেখা করলে ওইটা অনেক দুষ্টু, অনেক রাগারাগি করতে পারে। আসলে খুব রাগ ছিল তখন আমার। পরে মেয়েটা দেশের বাড়ি চলে যায়, আসার পর ওনার বাসায় আমার দেখা করার কথা ছিল। বাসায় না, আমি একটু রেস্টুরেন্টে দেখা করার চেষ্টা করেছিলাম, হয়নি। পরে যাই হোক, ওনার বাসায় আমার দেখা করেছি, করার পরে কথাগুলো, আপনি কেন আমার বাসায় গেলেন, কি উদ্দেশ্যে? বলে দেখলাম আমার থেকে সেলোর ওয়াইফ সুন্দর কিনা, আসলে অনেক সুন্দর। আমি বলি সুন্দরে অসুন্দর কোনো প্রশ্ন ওঠে না। পরে আবার বলতে, তোমার হাজবেন্ডের সাথে তো আমি ছিলাম বলতে আপনি কথাগুলো কিভাবে বলতেছেন? আপনার সাথে আমি ভালো মতো দেখা করতে আসছি, আপনি কেন এই কথাগুলো আমাকে বলতেছেন? বল হ্যাঁ, সিঙ্গাপুরেও তো আমি তোমার হাজবেন্ডের সাথে থাকেন। পরে খুবই ঝগড়া হয় ওনার সাথে। ঝগড়া হওয়ার পর আমার হাতে অনেক টাকা ছিল। বাবার বাড়ি যখনই যেতাম বাবা টাকা দিত। হাজবেন্ডের কাছে কখনোই টাকা পেতাম না বলতে, সে তো বাহিরে থাকতো, আর বাহিরে থেকে কখনোই টাকা পাঠাতেন। একবার পাঠিয়েছে উনি টাকা, 5,000 না কত জানি। বাবা এই সবকিছু আমাকে দেখাশোনা করতো, টাকা দিত, কাপড় চোপড় কিনে দিত। পরে ওই টাকা দিয়ে আমি অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলি। কয় পাতা হবে, 5-6 পাতা হবে। আমি বাসে আসার পর আমার যে হাজবেন্ড, তার মামতো ভাই বলে দিচ্ছে, ভাবি তো ওই বাসায় গেছিল, ওই মেয়েটার সাথে ঝগড়া করছে। তারপর আমরা ওনাকে বাসায় পাঠায় দিচ্ছি। এই কথাটা আমার শ্বশুর আর শাশুড়িকে এসে বলছে। ঘরে আবার ছোট ভাইয়ের বউ ছিল, ওনাকেও এসে বলছে। বলার পর ওই যে আমি যে ঘুমের ট্যাবলেট নিয়ে আসছি, আমি খাবো, আমার নিয়ত খারাপ, কেন আমি এগুলো শুনবো? আমি তাকে বিয়ে করছি, আমি কেন এগুলো শুনবো? আর আমি তো প্রেম করে বিয়ে করিনি, আমার বাবা আমাকে দিচ্ছে। পরে রাত্রে অল্প কটা ভাত খেয়ে আমি আর আমার শাশুড়ির সাথে কেউর সাথে কথা বলি নাই। অনেকগুলো অল্প একটু ভাত খেয়ে ঘরে চলে গেছে। আর আমাদের ওই ঘরটা ছিল কি টিনের ঘর। আমার বাবার বাড়ির অবস্থা ভালো, তাদের বাসায় এসে আমি ঘুমাইতেও পারতাম না, কিচ্ছু না। টিনের ঘর, একটু দরজাটা ধাক্কা দিলেই খুলে যেত, এরকম অবস্থা ছিল। পরে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলি সেদিন রাত্রে আমার মনে আছে, এখনো মনে আছে, আমি রাত্রে অনেকবার বমি করছি। আচ্ছা। ওনাদের কলপারে যে বমি যখন করছি, তখন যে ট্যাবলেট গুলো খাইছে অনেকগুলো বের হয়ে গেছে। পরে সকালবেলা এগুলো আমার ছোট ভাইয়ের বউ বুঝতে পারছে আমি এগুলো করছি, উনি আবার ওগুলো পরিষ্কার করে ফেলছে। আর ওখানে কি বলে, ঘনবসতি যেরকম মানুষ থাকে না, ওরকম মানুষ থাকে। এখন এক কথা শুনলে তো আরেক কথা হবেই, এটা স্বাভাবিক। একজনে বলে আমি নেশা করছি, আরেকজনে বলে এটা করছি সেটা করছি। পরে আমার মাকে ফোন দেয়, সকাল আর উঠি না, উঠবো কিভাবে, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছি। আমার মাকে ফোন দেয়, মা এসে দেখে এই অবস্থা। মা আবার আমার বড় মাও এসে দুজনে এসে আমাকে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে যায়। আমার বাবা তখন শেরপুর ছিল, নানু বাড়িতে। পরে নিয়ে যায় হাসপাতালে, ভর্তি ছিলাম প্রায় 2 দিন। ওখান থেকে নিয়ে এসে আমাকে নানু বাড়িতে নিয়ে যায় শেরপুর বাবা। এখন উনি আমার এই কথাগুলো শুনে উনি সিঙ্গাপুর থেকে চলে আসছে, এসে ডাইরেক্ট ওনার মার কাছেও মনে হয় যায় নাই, গেছে কিনা আমি জানি না। উনি ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে মনে হয় বাসে উঠে শেরপুর চলে গেছে আমার কাছে, আমাকে দেখবে। তখন আমার সেন্স এতটাই ছিল না, তখন আমি শেরপুর অঞ্চলে তো গ্রাম অঞ্চল, প্যান্ট শার্ট পরলে খুবই মাইন্ডে নেয় সবাই। এখন আমি সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছি, যে অসুস্থ ছিলাম তখন সেন্স ছিল না, তখন সবগুলো কাপড় ছিঁড়ে ফেলছে। আমাকে আবার প্যান্ট শার্ট পরা আমি খুবই পছন্দ করতাম, এখনো অনেক পছন্দ করি, দেখলে আমার খুবই আফসোস লাগে। তখন প্যান্ট শার্ট অনেকগুলো নিছি ব্যাগে করে, নেওয়ার পরে ওগুলো পরছি। আমার হাজবেন্ড একদমই পছন্দ করে নাই, বাবা ওই জিনিসটা মেনে নেয় নাই। পরে আমাকে গায়ে হাত দিল, কেন এটা পরছো, তুমি অন্য কিছু পরো। পরে প্যান্ট শার্টই পরছি, অন্য একটা নিছি। পরে উনি আসার পরে অনেক কথাবার্তা বলে উনি আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে শুনতে পারে উনি আবার একটা বিয়ে করছে আমার আগে। ও কিভাবে জানতে পারেন এটা?
এটা ওই যে বললাম না, ওনাদের বাসাটা এরকম একটা বাসা, ঘনবসতি। আচ্ছা একজন একটা কথা বললে আরেকজনে মানে কান চলে যায়। যেমন আমি ঘুমে ট্যাবলেট খাইছি আর ওনারা বলতেছে আমি নেশা করছি, আচ্ছা আচ্ছা ইয়াবা খাইছি, এটা খাইছি, সেটা খাইছি, এর জন্য এই অবস্থা। এখন আমি কখনোই নেশা করি নাই, কখনোই না। শুনতে পারি ওনার একজন ওয়াইফ ছিল, ওনারা চালাকি করে ওনাকে বাদ দিচ্ছে অনেক বছর আগের কথা। পরে সোহেলকে জিজ্ঞেস করলাম এটা কেন, মানে কেন করছো, আমাকে বলতে পারতা, আমার ফ্যামিলিকে বলতে পারতা তোমার ওয়াইফ আসছে, বিয়ে করছিল বা মানে আগে একটা বিয়ে করেছিল সে, হ্যাঁ সেটা বলে আমাকে নিতে পারতো বা আমাকে আমার ফ্যামিলিকে জানাতে পারতো। পরে আমার ফ্যামিলিকে এসে বললাম বাবা এই ঘটনা, আপনারা কিভাবে দিলেন, এটা কিভাবে সম্ভব? বাবা আর কিছু বলেন। আর বাবা খুবই রাগী ছিল আমাদের বাসায়, বাবাকে অনেক ভয় পেত সবাই। পরে ওনার সাথে ওই যে মেয়েটারে যে আমি গায়ে হাত দিছি, এই মেয়েটার সোহেলকে উল্টাপাল্টা কথা বলছে, বলে এরপরের থেকে সোহেল আমার সাথে আর যোগাযোগ করে না, কথা বলে না। আমি একটু চকলেট একটু আইসক্রিম খেতে খুবই পছন্দ করতাম হিসাব ছাড়া। উনি কি করতো, অন্য মেয়েদের, বাংলাদেশে অন্যান্য মেয়েদের তার সাথে খুব ভালো রিলেশন ছিল, সেই মেয়েদের ভিসা পাঠাইতো সিঙ্গাপুরে যাওয়ার জন্য, চকলেট পাঠাইতো, চকলেট পাঠায় ছবি তুলতো, মেয়েটা চকলেট খেত আর ছবি পাঠাইতো আমার কাছে। আমাকে খুবই বাজে ভাবে গালিগালাজ করতো, তুই এটা তুই সেটা। মানে ওই মেয়েটার সাথে ঝামেলা করার পর থেকে আমার লাইফে শুরু হলো তুই এটা তুই সেটা। বিশ্বাস করবেন না, আমার আগের মোবাইলটা যদি থাকতো, যদি মেসেজ গুলো দেখতেন, আপনি নিজেই কান্না করতেন। এগুলো আপনার হাজবেন্ড আপনাকে বলে বলে পাঠাতো? হ্যাঁ, আমার খুবই কষ্ট লাগতো। ওনার মা একদিন আমার গায়ে হাত দিল এসব কারণে। ওনার ভাইও বিবাহিত, ওনার একটা বেবি আছে। ওনার ভাই বাসা আবার কেউ ছিল না, ওনার মাও ছিল না, আমি আবার একা বাসায়। পরে ওনার ভাই সুযোগে সদ্ব্যবহার করছে। রাত্রে ফজরের একটু আগে সে আমার রুমে এসে, বললাম না দরজা ধাক্কা দিলেই দরজা খুলে যায়, উনি বাসার রুমের ভিতর ঢুকে। তখন আমার আসলে বলার কিছু ছিল না, আমি কেউ কিছু বলতেও পারি না, কিচ্ছু না। সকালবেলা মাকে ফোন দিয়ে বলি, মা ওর ভাই তো আমার সাথে এই ঘটনা। মা বলতেছে কেউ কিছু বললো না, বললে ঝামেলা হবে। বিশ্বাস করবেন না, আমার মাথা পায়ের থেকে মনে হয় মাটি ছিল না। ওনার ওয়াইফ দেশের বাড়িতে যায়। কার ভাই? ওর আমার হাজবেন্ডের ছোট ভাই, আপনার দেবরের ওয়াইফ ইয়েতে যায়, গ্রামের বাড়িতে যায়। এখন আমার শাশুড়িও বাসায় ছিল না, উনি ভোর সকাল আগে চলে গেছে। উনি আবার জব করে, সরকারি জব করে। উনি আবার ভোর সকাল আগে চলে গেছে। যাওয়ার পরে আমি আবার মানে টয়লেট থেকে এসে দরজা ভালো মতো আটকে নেই, কিছু না, ভাবছি সকাল হয়ে যাবে সবাই উঠবে। আপনার হাজবেন্ড কি তখন দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে ছিল। তখন যে কৌশল আমার রুমে ঢুকে সে আমাকে বলতেছে, ভাবি চার্জারটা দেন। ওরা আমি অনেক বিশ্বাস করতাম, একসাথে ওর ওয়াইফের সামনে একসাথে সাইডে শুয়ে টিভি দেখতাম। আমার পুরো মানে আমার শাশুড়ি আমার শ্বশুরের সামনে ইয়ে করতাম, শুয়ে টিভি দেখতাম। ওর মেয়ে ছিল, মেয়েটা বুকে নিয়ে টিভি দেখতাম। এখন সে বলতেছে, ভাবি চার্জারটা দেন। আমি কই আমি শুয়ে আছি, দরজাটা ধাক্কা দিয়ে তুমি চার্জারটা নিয়ে যাও। পরে চার্জার নেয় নাই, সে রুমে ঢুকেই আমাকে মুখ চাপ দিয়ে বাজে আমি ইন্ডিভিজুয়াল নিতে চাচ্ছি না, সামহাউ যে ঘটনাটা ঘটেছে। তারপর সে বিশ্বাস করবেন না, মানে আমি কখনই ভাবি নাই ও আমার ছোট ভাইয়ের ভাই, ওরা আমার নিজের ভাইয়ের মতো দেখতাম। কিছু একসাথে ঘুমাতাম, একসাথে কথা বলতাম। আপনি কি করলেন এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে? তখন মাকে বললাম, মা এই ঘটনা, সে তো আমার সাথে এটা করছে। মা বলতেছে কেউ বলা দরকার নাই, বললে তোমার সংসার টিকবে না। পরে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, খুবই কষ্ট পাইছি। আবার সেদিন আবার আমার হাজবেন্ডের জন্য গরু মাংস পাঠানোর কথা ছিল বাইরে। কোন দেশে থাকতো? সিঙ্গাপুরে কথা ছিল ওনার জন্য গরু মাংস রান্না করো। তখন আমার শাশুড়ি বলতেছে, কি হয়েছে, এরকম শুয়ে থাকলে হবে, যাও বাজার থেকে গরু মাংস কিনে নিয়ে আসো, অল্প আছে আরো নিয়ে আসো। আপনি শাশুড়িকে বলেছিলেন এই ঘটনাটা? আমার মা বলেছিল। আপনার মা বলেছিল, রেসপন্স কি ছিল? কোনোটাই না, বলতেছে আমার ছেলে আসুক, আমার ছেলেকে জিজ্ঞেস করবো। ছেলে তো ছিল না রাত্রে বাসায়, সে তো কোথায় যেন চলে গেছে, এটা আমার শাশুড়ি বলতেছে। বলার পরে আমার মা বললো, আপনার ছেলে এরকম একটা কাজ করছে, কাজটা ঠিক করছে ভাবে। বলতেছে আসুক আমার ছেলে, আমি জিজ্ঞেস করি। সকালে উঠে গরু মাংস আনতে গেছি, চিলাচিলিতে গরু মাংস আনতে গেছি, পাই নাই। বাসায় এসে বাসার দিকে তখনই বের হয়ে গেছি। বের হয়ে আমি দক্ষিণখান থানায়, উত্তরা থানায় গেছি, দক্ষিণখান থানায় গেছি।
পরে সবকিছু খুলে বললাম। মানে থানায় গেছেন মানে কি আপনি কেস করার জন্য? হ্যাঁ। এই সিদ্ধান্তটা আপনাকে কে দিয়েছিল? আমার নিজে, আমি আমার হাজবেন্ডকে বলছিলাম। আচ্ছা, বলার পরে এই ঘটনা তোমার ভাই এটা করেছে, বলে তুমি আমার ভাই বলে কেউ নাই, তুমি মামলা করতে পারো বা কিছু করতে পারো। উনি আপনাকে ইন্সপায়ার করেছে? হ্যাঁ। ভেরি গুড, এক্সেলেন্ট। খুবই কষ্ট লাগছে কি জন্য, তার ভাই সেই কিছু না বলে সে আমাকে বলে মামলা করতে, খুবই কষ্ট লাগলো। না না, এটা তো আমি মনে করি যে সে আপনাকে ভালো সাজেশন দিয়েছে। প্রথম কথা হচ্ছে বলবো তো পরে, আগে মামলা করুক, আইনি অ্যাকশন আগে নিক, কারণ আইনি অ্যাকশন আনলে তো এগুলো প্রুফ থাকবে না। ঠিক আছে, আপনার কাছে আপনি হয়তো বিষয়টাকে কিভাবে দেখেছেন সেটা আপনার বিষয়, বাট আমার জায়গা থেকে আমি মনে করি যে সে আপনাকে ভালো সাজেশন দিয়েছে। হ্যাঁ দিয়েছে, ওই যে ভাই বলে কিছু বললো না, আমাকে বলছে ভাইকে কিছু বলে না, বলেছে আগে মামলা করো। মামলা করো। আচ্ছা, তারপর আমি গেলাম ওই থানায়, এবার মামলা হবে না। কেন হবে না? আপনি পুলিশকে বলেছেন যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ সব বলেছি, আসলে আমি প্রমাণটা ছিল না। প্রমাণ তো পুলিশ ইনভেস্টিগেট করবে, মেডিকেল করবে, সেটা তারপরে প্রমাণ কিভাবে করবে সেটা তো আসলে। আপনি কি করেছেন ওখানে গিয়ে আমাকে একটু বলুন। ওনাকে আমি সব বলেছি এই ঘটনা, উনি বলছে কোথায় জায়গাটা কোথায়, পরে আমি জায়গাটা বলছি এখানে, বলে এখানে না, আপনি এয়ারপোর্ট থানা যান। আচ্ছা, মানে ওই থানার মধ্যে আমরা জানি আর কি, থানা এরিয়া তো অন্য থানায় চলে গিয়েছিল। হ্যাঁ, আমি জানতাম না কোন থানায় গেলে কি হবে। আচ্ছা, এটা আমি জানতাম না, যেন কখনোই ভাবি না আমি থানায় যেতে হবে। ওকে। পরে এয়ারপোর্ট থানায় গেলাম, পরে বলতেছে এটা এখানে না, আপনি এয়ারপোর্টের ভিতরে একটা থানা আছে, আপনি ওখানে যান। আচ্ছা, তারপর হাতে টাকা ছিল না, খুবই কষ্ট করে আমি হেঁটে 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 গেছি খুঁজ করে। পরে যে অনেকক্ষণ বসেছিলাম, বললাম আপনার সাথে একটু কথা বলবো, অফিসারে বলতেছে আপনার সাথে একটু কথা বলবো। বলে কি কথা বলবেন? আমি ওনার সামনে বলা যাবে না, একটু লোক ছিল, উনি অফিসার ছিল, আমি আসলে জানি না, আমার তো ওরকম ভাবে বলে নাই উনি অফিসার ছিল। এখন বলতেছে, আমি অনেকক্ষণ বসে আছি, কিন্তু লজ্জার কথা বলা যাবে না কেউ সামনে, তখন ছোট ছিলাম, বুঝতেও পারিনি। অনেকক্ষণ পরে বলতেছে, উনিও তো অফিসার, আপনি বলেন ওনার সামনে কি বলতে চান, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। দুজনে কি পুলিশ অফিসার? হ্যাঁ। কোন মহিলা অফিসার ছিল না থানাতে? ছিল না। আচ্ছা, তারপর পরে বললাম আমার সাথে এই ঘটেছে, এই ঘটনা, আমি মামলা করতে চাই। আপনার বয়স কত? 14 হবে, 13-14 হবে। বলে আপনাকে বিয়ে দিচ্ছে, আপনার বাবা মাও ধরে নিয়ে যাব, আপনার শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যাবো, কিন্তু আপনি নাবালক। তখনই আমি আসলে নাবালক ছিলাম, দুজনকে ধরে নিয়ে যাব। একটু ভয় লাগছে, আমার শ্বশুর বাড়ির লোকগুলো ধরলে আমার কোনো আপত্তি না, আমার বাবা মাকে যদি ধরে তাহলে আমার খুবই কষ্ট লাগবে, আমার কারণে আমার বাবা মা কিছু হবে, সেটা আমি কখনোই চাই নাই, ভয় লাগছে। তারপর বলতেছে আপনার শ্বশুরের নাম্বার আছে? হ্যাঁ আছে। আমার শ্বশুরও ফোন দিয়ে বললো আপনার ছেলের বউ আসছে, এই ঘটনা কি হয়েছে। পরে আমার শ্বশুর উল্টাপাল্টা বুঝাইতেছে, আসলে এগুলো মিথ্যে কথা, সে মিথ্যে কথা প্রচার করতেছে বা কিছু। আমি বলি আপনি মেডিকেলে যদি নিয়ে যান আমাকে নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। পরে আমাকে অনেক কিছু বুঝে ওখান থেকে, আমার শ্বশুর যখন বলছে মিথ্যে কথা এগুলো প্রচার করতেছে, তখন ওই অফিসারটা অনেক কিছু বুঝে আমাকে ওখান থেকে বিদায় করে দিচ্ছে। অফিসারে আপনাকে বুঝিয়ে পার করে দিয়েছে ওখান থেকে? কি বুঝিয়েছে আপনাকে? আপনার বাবা মাকে ধরে নিয়ে যাবো, কিছু আপনি নাবালক। সেটা আপনার, সেটা লিগ্যাল অ্যাকশন থেকে অফিসার 100% কারেক্ট কথা বলেছে, এগুলো বলে আমাকে পাঠিয়ে দিয়েছে। সে আমাকে আসলে ওরকম ভাবে গুরুত্ব দেয় নাই আপনার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, বাট সে আপনাকে যে কথাটা বলেছে সেটা কিন্তু কারেক্ট। 13-14 বছর বয়সে যে বাবা মা বিয়ে দেয় তারা কিন্তু আলটিমেটলি ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম, এবং সে যদি লিগ্যাল পার্সপেক্টিভ থেকে যদি দৌড়ায় তাহলে আপনার বাবা মাও কিন্তু আসলে এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু টান পড়তে পারে। তো আমি জানি না, আমি নট এ লয়ার, বাট আমার মনে হয় পুলিশ যেখানে আপনাকে যে এটা বলেছে সেটা বলেছে ঠিকই আছে। তবে একটা জিনিস আমার মনে হয় যে থানাতে আসলে ওই সময়টাতে আপনি ডিমান্ড করেছেন কিনা জানি না, কোন মহিলা পুলিশ তো